খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আমরা একটা মাত্র কারণে দিল্লি থেকে এখানে পশ্চিমবাংলায় এসেছি এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা একটা পবিত্র স্থান বলা যেতে পারে এবং এই অঞ্চলের পুরো ডায়মন্ড হারবার কেন্দ্রে এক এবং অদ্বিতীয় একটা যুবা সে দেখিয়ে দিল যে কর্মসংস্কৃতি এবং ইচ্ছা থাকলে কর্ম কীভাবে করা যায় এবং এই অনুন্নত জায়গাটাকে একটা অন্য রূপ দিয়ে আমাদের আসার একটাই কারণ আজকে ন্যাচার অফ সার্ভাইভাল এবং যোগ্যতমের জয়। সেই যোগ্যতমের জয়ে একটা 30-35 বছরের একটা যুবা ভারতবর্ষে পার্লামেন্টে তার দলের বিরোধী দলনেতা হিসাবে তার বক্তব্য রাখবে। এই বিষয়ে আমরা আবার বলেছি, আবার এখনো বলছি, গৌতম দাশগুপ্ত এই একদম শতাব্দী প্রাচীন পৌরসভার পৌরপ্রধান। গৌতমবাবু নমস্কার। গৌতমবাবু, আমরা রাজনীতির কথা বলবো না, খালি মানুষ হিসাবে, কারণ গৌতম দাশগুপ্ত একটা সংস্কৃত মনস্ক মানুষ, সে মানুষের কাছে জিজ্ঞেস করছি, একটা ইয়াং একদম ব্লাড সেখানে দাঁড়িয়ে বাঘা বাঘা সব পার্লামেন্টেরিয়ান আছে, সেখানে বারবার আগেও আপনাকে বলেছি যে ওনার যে কি সুচিন্তিত এবং তথ্য দিয়ে কথা বলা পার্লামেন্টে, আমরা সত্যি আবিষ্ট। আজকে যখন ওনার দল থেকে ওনাকে মাননীয় নেত্রী বিরোধী দলনেতা হিসাবে লোকসভায় পেশ করলেন, এই বিষয়ে আমরা সুচিন্তিত মতামত এবং দু চারটে কথা শুনবো, যেটা সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ শুনবে। ব্যাপারটা ধরুন, পার্লামেন্টারি পার্টি অর্থাৎ সংসদীয় যে দল, সেই দল পরিচালনা করেন অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। লোকসভা আছে, রাজ্যসভা আছে। লোকসভায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা ছিলেন মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের সাংসদ। কিন্তু তিনি বর্তমানে অসুস্থ এবং অসুস্থতার কারণে তিনি নিয়মিতভাবে পার্লামেন্টে অ্যাটেন্ড করতে পারছেন। আর এখন পার্লামেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, দেশব্যাপী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে কার্যত এনআরসি চালু করতে চাইছে বিজেপি সরকার। অপারেশন সিন্দুর সম্পর্কে বিস্তারিত আলোচনা বা পহেলগাম নিয়ে সর্বদলীয় বৈঠক, সব কিছু থেকেই প্রধানমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যু পার্লামেন্টে এই সেশনে ডিসকাশন হচ্ছে। সেই অবস্থায় তৃণমূলের মতো দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, তাদের দলনেতার অনুপস্থিতি দলকে পরিচালনার ক্ষেত্রে একটা সমস্যা বা অসুবিধা সৃষ্টি হতে পারে। সেই জন্য আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সাংসদদের নিয়ে একটা ভার্চুয়াল কনফারেন্স করছে এবং একটা আলাপ আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে আমাদের ডায়মন্ড হারবারের তরুণ সাংসদ, পরপর 3বার জিতে হ্যাট্রিক করেছেন যিনি, শুধু তাই নয়, 52 সাল থেকে নির্বাচনের ইতিহাস বা পরিসংখ্যান দেখলে আপনারা দেখবেন যে পশ্চিম বাংলা থেকে আজ পর্যন্ত এত বেশি ভোটের ব্যবধানে কোনো সাংসদ নির্বাচিত হননি। 7,10,000 ভোটের ব্যবধানে তিনি 2024 সালে তৃতীয়বার হ্যাট্রিক করার সময় যিনি জয়লাভ করেছেন মানুষের শুভেচ্ছা, আশীর্বাদ ও দোয়ায়, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সর্বসম্মতভাবে লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। এটা অত্যন্ত কার্যকরী, উল্লেখযোগ্য এবং সময়োচিত পদক্ষেপ।
কেননা মাত্র 38 বছরের একটা যুবক, তার সংসদীয় রাজনীতিতে প্রবেশ 11 বছর, তার মধ্যে যে ম্যাচিউরিটি, যে পরিণত মনস্কতা, যে জ্ঞান তিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সম্পর্কে নিজে পড়াশোনা করে অর্জন করেছেন এবং পার্লামেন্টের বিভিন্ন ডিবেটে তিনি যেভাবে আক্রমণাত্মকভাবে একেবারে তথ্য দিয়ে তত্ত্ব দিয়ে, পার্লামেন্ট তো বকওয়াস করার জায়গা নয়, আইনসভায় আপনাকে যুক্তি, তথ্য, তত্ত্ব, প্রমাণ সহ বলতে হবে, তা নাহলে আপনার বক্তব্য রেকর্ড হবে স্পিকারের নির্দেশ। সেই স্পিকারকেও উনি অনেক সময় মনে করিয়ে দিচ্ছেন, স্পিকার বলছে আপনি কারেন্ট ইস্যুতে বলুন, নোটবন্দি নিয়ে অভিষেক ব্যানার্জি বলছেন বলে আপনি কারেন্ট ইস্যুতে বলুন, নোটবন্দি পুরনো ব্যাপার। উনি ঘুরিয়ে স্পিকারকে বললেন যে শাসক দল প্রতিদিন জওহরলাল নেহরুকে নিয়ে বলবে, সেটা পুরনো ব্যাপার না, আর আপনি আমাকে সাম্প্রতিক অতীতের নোটবন্দি নিয়ে বলছেন পুরনো ব্যাপার। স্পিকারের আক্কেল গুম হয়ে গেল, এর কথার জবাব স্পিকার দিতে পারেনি যে সত্যি কথা তো, শাসক দল তো প্রতিদিন নেহরুকে নিয়ে বলছে, তাহলে সেটা কত বছরের পুরনো? যদিও শাসক দলের বিজেপির কারোর যোগ্যতা নেই নেহরু সম্পর্কে বলার, কিন্তু অভিষেক ব্যানার্জি যখন স্পিকারকে এটা ধরিয়ে দিলেন যে আপনি স্পিকার, আপনি নিউট্রাল, তাদের আপনি কিছু বলছেন না, আর আমি কালকে নোটবন্দি হয়েছে যার ফলে মানুষকে দেশের লাইনে দাঁড়িয়ে মারা যেতে হয়েছে, 1 শতাধিক মানুষকে, হ্যাঁ, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে প্রতিশ্রুতি দিয়ে রাতারাতি ঘোষণা করা হয়েছিল তার কোনো কিচ্ছু হয়নি, সেটা আমি বলতে পারবো না। স্পিকারকে নিশ্চুপ হয়ে যেতে হয়েছিল এবং ওনার কথা শুনতে হয়েছিল। এইভাবে বিভিন্ন ইস্যুতে অভিষেক ব্যানার্জি যে বক্তব্য লোকসভায় রাখেন, তার পড়াশোনা, প্রচণ্ড স্টাডি করা, তার নিজের অফিসের যে সার্ভার রুম, তাতে যা তথ্য তিনি রেখেছেন সেগুলোকে বিশ্লেষণ করে তিনি নিজেকে তৈরি করেন, এবং সেই মানসিকতা আমি দেখেছি তার মধ্যে আছে যে আমাকে প্রতি মুহূর্তে জানতে হবে, শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, তৈরি হতে হবে, এবং সেইভাবে তিনি নিজেকে তৈরি করেছেন একজন পার্লামেন্টারি হিসেবে। এবং আজকে তিনি পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হত্যাকাণ্ডের পর 26 জন ভারতবর্ষের নিরীহ নিরস্ত্র ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর, যখন সমস্ত বিরোধী দল, দেশের সমস্ত মানুষ সরকারের পাশে দাঁড়িয়েছে সন্ত্রাসবাদের মোকাবিলায়, সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য, তখন সরকারের পক্ষ থেকে ঠিক করা হয় যে বিভিন্ন রাষ্ট্রে 6টা-7টা টিম করে 5টা-6টা-7টা দেশ, বিভিন্ন সারা পৃথিবীকে, বহির্বিশ্বকে বোঝানো যে পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর, তারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, ভারত শান্তির পক্ষে, ভারত যুদ্ধের পক্ষে নয়, কিন্তু কেউ যদি নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা করে তাদের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের আছে। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছাবার জন্যে 6টা-7টা টিম করেছে, তাতে বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বও ছিল। আপনারা জানেন প্রায় 40 জন মতন সাংসদ এই বিভিন্ন দলে বিভিন্ন রাষ্ট্র সফর করেছে, কিন্তু এই 40-42 জন সাংসদের মধ্যে 2 থেকে 3 জনের নাম সারা ভারতবর্ষের মানুষ, মেনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ভারতবর্ষে এবং পৃথিবীর বিখ্যাত সংবাদ মাধ্যম 2 থেকে 3 জনকে তারা হাইলাইট করেছে যে তাদের বক্তব্য, তারা যে রাষ্ট্রে গেছেন সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের, রাষ্ট্রের কর্মকর্তাদের, সরকারি ব্যক্তিদেরকে মুগ্ধ করেছে এবং তাদেরকে তাদের কথা শুনতে ভালো লেগেছে, কিছুটা প্রভাবিত করতে পেরেছে তাদের যুক্তি, তথ্য দিয়ে বক্তব্য। ভারতবর্ষের অবস্থানকে আরও সুদৃঢ় করতে পেরেছেন বহির্বিশ্বে যে 2-3 জন সাংসদ, তার মধ্যে অন্যতম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শশী থারুর
বা আপনার AIMM-এর প্রেসিডেন্ট হায়দ্রাবাদের MP আসাউদ্দিন ওয়াইসি, এরা 2-3 জন এই 7-8টা টিমের সব এমপির মধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা কাকে বলে স্মরণ করিয়ে দিয়েছেন যে সেই পুরনো ইতিহাস, ইন্দিরা গান্ধী বাজপেয়ীকে রাষ্ট্রসংঘে পাঠিয়েছিলেন, আজকে অভিষেক ব্যানার্জি বিরোধী দলের হয়ে সংকটের সময় বহির্বিশ্বে গিয়ে, ভারতের বাইরে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে, দেশকে নেতৃত্ব দিতে গিয়ে কি কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, সেটা দেখে দেশবাসী মুগ্ধ হয়েছে যে তার একেবারে নিরপেক্ষ চিন্তা ভাবনা, বাস্তবসম্মত চিন্তা ভাবনা এবং তার দেশাত্মবোধ ও দেশপ্রেম রাজনীতির ঊর্ধ্বে এটা প্রমাণিত করে। উনি বারবার বলেছেন একদম। যে আমার সাথে বিরোধিতা থাকতে পারে সরকার পক্ষে, কিন্তু যখন দেশ একটা দেশ জায়গায় সর্বাক, তার সেই সময় কিন্তু আমরা যেটা সত্য সেটাই সবার সামনে। দেশ যখন সংকটে, রাজনীতি পেছনে, একদম সেটা অভিষেক ব্যানার্জি দ্ব্যর্থহীন ভাষা বক্তব্যে বলছেন। নয়, কাজের মাধ্যমে প্রমাণ করছে। অসাধারণ। বক্তব্য নয়, কাজের মাধ্যমে প্রমাণ করছে। অর্থাৎ একজন নেতা হিসেবে, একজন রাষ্ট্রনেতা হিসেবে, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি এই যে গুরু দায়িত্ব সামলাবার জন্য কতটা উপযুক্ত, এই বিভিন্ন ঘটনা তার প্রমাণ। অসাধারণ। সেই প্রমাণ অনুযায়ী নেত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলকে আরও সমৃদ্ধ করবেন, আরও গতিময় করবেন এবং দেশের মানুষের এবং রাজ্যের মানুষের স্বার্থে এই যে বাংলা বিরোধী অভিযান কেন্দ্র থেকে শুরু হয়েছে, বাংলা ভাষা বিরোধী অভিযান, তার মোকাবিলা করবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পার্লামেন্টে টিএমসির সাংসদ। অসাধারণ। আমরা বারবার বলি একটা কথা, চুপ করে মুগ্ধ হয়ে শুনতে হয় গৌতম দাশগুপ্তের কথা। এত কিছুর মাঝেও উনি যেসব কথাগুলি বললেন, সত্যি যদি আপনাদের মনে ধরে, আপনারা বারবার দুজনের কথা চিন্তা করবেন। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একজন হচ্ছে গৌতম দাশগুপ্ত। সুব্রত মুখার্জি মরে যাওয়ার পর, বর্ষিয়ার নেতা দেবঙ্গান সুব্রত মরে যাওয়ার পর এই জেলা থেকে বাম বিরোধী আন্দোলনের মুখ হিসেবে যদি কারোর নাম প্রথমে আসে, এক এবং অদ্বিতীয় গৌতম দাশগুপ্ত।